2022-এর অক্টোবর মাস। পুজোর রেশ কাটতে না কাটতে সুদূরের পথ ডাক দিয়ে গেল। এবার সে ডাকে সাড়া দিতে আমরা চলে গেলাম কাশ্মীর। প্রতিটি ভারতবাসী এক ডাকে যাকে চেনে, সেই ডাক সাইটে সুন্দরী কাশ্মীর। হাওড়া থেকে এক রাতে পৌঁছে গেলাম রাজধানী। সেখান থেকে আকাশপথে স্বপ্নপুরী শ্রীনগর। আকাশপথটাও যে এমন অসম্ভব সুন্দর তা এই প্রথমবার জানলাম। মেঘেদের বাগানে যেন বেড়াতে গেছি দুডানায় ভর করে। মেঘেদের ওপর রয়েছে তাদের সাম্রাজ্য, ছোট বড়, ছেঁড়া জমাট টুকরো, নানা রকম মেঘেদের দেখা মিলল আকাশপথে। সূর্যমামা পাটে যাওয়ার আগে তাদের গায়ে ছড়িয়ে দিয়েছে অস্তাচলের আগুন আঁকা। দূরের পাহাড়গুলোর মাথায় গেরুয়া রঙের আলো, আর তার মাঝে মিষ্টি করে হাসছে গোজাগুলো। আকাশযানের চাকা যখন শ্রীনগরের মাটি ছুঁল, তখন অন্ধকার ঢেকেছে রানওয়েকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম হোটেল। রাস্তা চমৎকার, দুপাশের আবছা গাছ, ঠান্ডা হাওয়া জানান দিল পাহাড়ের কাছাকাছি এসেছি। তবে খুব ঠান্ডা নেই, বেশ আরামদায়ক শ্রীনগর। আমাদের হোটেল খৈয়াম স্ট্রিটে, চারপাশে বসতবাড়ি, মাঝখানে হোটেল। জিনিসপত্র রেখেই বেরিয়ে পড়লাম চা আর ডাল লেকের টানে। লেক এখান থেকে হাঁটা পথে 15 মিনিট। পথের দুধারের মানুষজনকে জিজ্ঞাসা করে পৌঁছে গেলাম লেকের কাছে। বিশাল বড় কুল কিনারাহীন জলাশয়ের এক প্রান্তে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম। পরদিন সকাল থেকেই শুরু হলো আমাদের কাশ্মীর আবিষ্কার। এখানকার মানুষের জীবনচর্চা আর আন্তরিকতা দেখে একবারও মনে হবে না এই সেই শ্রীনগর, যার নাম শুনলে এখনো মানুষের মনে হয় বোমা বারুদ, তীব্র আক্রোশ। আসলে মানুষ সব জায়গায় এক, ভালোবাসার কাঙাল। যুদ্ধটা জোর করে বাঁধানো। আন্তরিকতা এই শহরের সবচেয়ে বড় সম্পদ। পায়ে হেঁটে ঘুরলে তা আরো ভালো করে বোঝা যেত। এই শহরের প্রাণই হলো ডাল লেক। লেকের ওপারে শার্ট দিয়ে সাজানো হাউসবোট। সকালের স্নিগ্ধ রোদে ভাসছে শিকারারা। বাঁ দিকে লেক ফেলে ডান দিকে রাস্তা ধরে গাড়ি উঠতে লাগলো শঙ্করাচার্যের মন্দিরের দিকে। আজ কোজাগরী পূর্ণিমা। পাহাড়ি বাঁকে বেশ কিছু কিলোমিটার উঠে দেখি গাড়ি আটকে গেছে। মন্দির আসতে এখনো অনেক দেরি। আজ রবিবার, ফলে বেশ ভিড় মন্দিরে। গাড়ির লাইন প্রচুর, তাই হাঁটতে হলো অনেকটা। তারপর শুরু হলো সিঁড়ি। এখান থেকে সম্পূর্ণ শ্রীনগর দেখা যায় পাখির চোখে। অনেক উঁচুতে মন্দির। মূল মন্দিরে বিশাল বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। মন্দির থেকে দূরের শহর বড় সুন্দর লাগে। মন্দিরে পুজো দিয়ে আমরা নেমে এলাম। আবার ডাল লেকের ধার বরাবর গাড়ি ছুটল শালিমার বাগের দিকে। এরপর আমরা যাব, তারপর নিষাদবাগ। এবার আবিষ্কার করলাম ডাল লেকের বিশালতা। বাঁদিকে নীল জল আর ডান দিকে কি সুন্দর সাজানো শহর। মন ভরে যাবে এ পথ দিয়ে যেতে যেতে। মুঘল রাজাদের তৈরি এই অপূর্ব বাগিচাগুলো শ্রীনগরকে আকর্ষণীয় করে তুলেছে, সাজিয়েছে রানীর মতো। নানান রকম ফুল দিয়ে সাজানো বাগানের যেদিকে তাকানো যায় সেখানেই যেন চোখ আটকে যাবে। তার সাথে দূরে ছড়িয়ে থাকা ধূসর নীল পাহাড়গুলো বাগানের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।
এরপর ঢুকলাম আমরা নিষাদবাগে। নিষাদবাগ থেকে ডাল লেক দেখা যায়। সে দৃশ্য সত্যিই মনোরম। হবেই তো, নিষাদবাগ মানেই যে আনন্দের বাগান। নিষাদবাগ থেকে ফিরে এরপর আমরা ঘুরলাম বটানিক্যাল গার্ডেনে। এই মরশুমে টিউলিপ নেই, কিন্তু তার জন্য কোনো ক্ষেত নেই, অন্য সব ফুলে ভরে আছে বাগান। বটানিক্যাল গার্ডেন হাতে হাত রেখে হাঁটার জন্যই যেন তৈরি হয়েছে। বড় বড় ছায়ায় ঘেরা অনন্ত চলার পথ সুনিবিড় সৌন্দর্যে মোহিত করবে। বটানিক্যাল গার্ডেনের পাশ দিয়েই রাস্তা উঠে গেছে চশমে শাহী আর পরিমহল যাওয়ার জন্য। কখনো বড় গাড়ি যেতে দেয়, আবার কখনো যেতে দেয় না, তাই হাঁটতে শুরু করলাম। পরিমহল কিন্তু এখান থেকে বেশ খানিকটা দূর। যুবরাজ দারা শিকড় স্বপ্নের বাড়ি হলো এই পরিমহল। পাথরের গায়ে পাথর দিয়ে সাজানো 3 তলা সুন্দর এক বাসস্থান, যেখানে বেশ কিছু বছর বাস করেছিলেন তিনি। এটি ছিল তার পাঠাগার ও জ্যোতির্বিজ্ঞান চর্চা কেন্দ্র। শাহজাহান মুমতাজের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহ, যাকে ভারতবর্ষের পরবর্তী সম্রাট হিসেবে দেখতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান ও মুমতাজ, অথচ ভাই ঔরঙ্গজেবের লোভ আক্রোশ যার প্রতিভার শিরচ্ছেদ করে ডুবিয়ে দিয়েছিল ভারতের ইতিহাস কঠিন অন্ধকারে। পরিমহল দেখে ফেরার রাস্তায় পড়ল চশমে শাহী। বিভিন্ন রকমের ফোয়ারা দিয়ে সাজানো আরো একটা সুন্দর বাগান। এখানকার জল নাকি বিভিন্ন রকম ঔষধি গুণে সমৃদ্ধ। এরপর ফেরার পালা। সূর্য ততক্ষণে অস্তমিত। ফেরার পথে আবার সেই ডাল লেক। এখন সে ডুবন্ত দিনের বিবর্ণ রঙে বিষণ্ণ আর অদ্ভুত মোহময়। শেষ সূর্য তাকে দিয়ে গেছে হালকা রঙিন ঢেউ। এখনো নকল আলোয় ভরেনি তার বুক। একটু পরেই জ্বলে উঠবে হাউস বোটের তীব্র আলোগুলো, চোখ ধাঁধিয়ে দেবে। এ শহর বড় তাড়াতাড়ি মায়ায় বেঁধে ফেলে। রাতে ডাল লেকের ধারে বসে দেখলাম কোজাগরীর চাঁদ, লক্ষ্মী প্রতিমার মতো উজ্জ্বল, স্নিগ্ধ, সুন্দর। শ্রীনগরে ঘুম ভাঙে চারিদিকে আজানের ডাকে, যেন কোন সুদূর থেকে কোনো অজানা আহ্বান ভেসে আসছে। আজ আমাদের গুলমার্গে যাওয়ার দিন। আগের দিন অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম, যাতে ওখানে গিয়ে ভিড় এড়ানো যায়। সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজ পথ চিনতে চিনতে আরও একজনকে চিনলাম, আমাদের গাড়ির ড্রাইভার বিলাল ভাই। এমন সহজ সরল সুন্দর মনের মানুষ কাশ্মীর ঘুরিয়ে দেখাচ্ছে, এটা আমাদের সৌভাগ্য। শ্রীনগরে প্রতিটা গলির নাম বলতে বলতে চলেছেন উনি, আর তার সাথে একজন সাধারণ খেটে খাওয়া কাশ্মীরবাসীর দুঃখ কষ্টের মুঠো মুঠো ছোট গল্প। 7 ভাই 3 বোনের সংসার, গোলাগুলি, জঙ্গিহানা, দারিদ্র্য, ভাইকে হারানো, অসহায়তা, বোনের মৃত্যু, অন্যদিকে গুলমার্গে যাওয়ার অসম্ভব সুন্দর রাস্তা। হঠাৎ গাড়ি আটকে গেল। পাহাড়ি বাঁক দিয়ে নামছে সেনাবাহিনীর বিশাল কনভয়। একটার পর একটা চলেছে সারিবদ্ধভাবে, তার মধ্যে সতর্ক জওয়ান। আমাদের গাড়ি রাস্তার একপাশে দাঁড়িয়ে। কনভয় শেষ হলো। বিলাল ভাই বলল, জওয়ানরাই কাশ্মীর বাঁচিয়ে রেখেছে, না হলে কোথায় হারিয়ে যেতাম আমরা। আরও নানান গল্প করতে করতে ছবির ফ্রেমে বাঁধানো এক একটা মোড় ঘুরে পৌঁছালাম ট্যানমার্গ। বরফের সময় এরপর রাস্তায় আর বড় গাড়ি যায় না। প্রথমেই বলে রাখি, আমাদের কিন্তু বরফ শূন্য কপাল। মার্চ মাসে ট্যানমার্গ থেকেই নাকি বরফ থাকে, অথচ এই অক্টোবরে ট্যানমার্গ থেকে গন্ডোলার শেষ পথ, এমনকি তারও ওপরে পায়ে হেঁটে উঠেও এক চিলতে বরফ পাইনি আমরা। সকাল থেকে আজ আকাশ জুড়ে মেঘ,
গন্ডোলার সামনে সকাল সকাল পৌঁছে যাওয়ায় ভিড় একদম নেই। গাড়ি থেকে নেমে 10 মিনিট হেঁটে গন্ডোলায় পৌঁছালাম। রাস্তাটা অদ্ভুত সুন্দর, একটা ভ্যালির মধ্যে দিয়ে এগিয়ে গেছে। দূরে সবুজ ঘাসের গালিচা মোড়া বিশাল প্রান্তর, আর তার উপরে উঠে গেছে সারি সারি পর্বত। পুরোটাই পীর পঞ্জাল রেঞ্জ। মেঘে ঢেকে আছে বরফের চূড়োগুলো। আর মেঘলা পাহাড়ের প্রেমে পড়ার দিন। গুলমার্গে 2টো ধাপে রোপওয়ে চলে। আমাদের দুটোরই টিকিট কাটা। রোপওয়ে করে পাহাড়ে চড়ায় আরাম আছে, কিন্তু আনন্দ নেই। এটা অবশ্য আমার নিজস্ব মতামত। তাই ছবি তুলে তুলে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বিশাল উচ্চতায়। সেখানে ঘাস নেই, মাটি নেই, শুধু পাথর আর পাথর। আকাশের দিকে উঠে গেছে ক্রমাগত পাথরের পাহাড়। বেশ খানিকটা তারপর হেঁটে উঠলাম। মানুষের ভিড় এড়িয়ে নিরালায়। চারিদিকে স্তম্ভিত গিরিরাজ। তার গায়ে বরফের চাদর না থাকলেও সে একই রকম মৌন ধ্যানমগ্ন। প্রচন্ড ঠান্ডায় হাত পা গুটিয়ে গেলে গরম কাওয়া বা নুডলস খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে এখানে। কিন্তু দাম শুনলে এই প্রবল ঠান্ডাতেও ছ্যাঁকা খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 12টা মশলা দিয়ে তৈরি কাওয়া খাচ্ছি, এটা এখানকার বিখ্যাত, দুর্দান্ত খেতে। বিশেষ করে এই ওয়েদারে তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজ কুয়াশা আর ঘন মেঘ, যখন তখন আকাশ পাহাড় সব ঢেকে ফেলছে। যে কোনো সময় গন্ডোলা বন্ধ হয়ে যেতে পারে। তাই আর বেশি দেরি না করে নিচে নেমে এলাম। তারপর ফেরার পালা। তবে গল্প আজ এখানেই শেষ নয়। শ্রীনগরে ফিরে আজ শিকারা অপেক্ষা করছিল আমাদের জন্য। ঠিক সূর্যমামা ডুবে যাওয়ার আগে দরদাম করে টুক করে চেপে পড়লাম সবাই। শিকারা চালক ঝরঝর করে 8টা না 10টা পয়েন্ট ঘোরাবে কথা দিয়ে দিলেন, কিন্তু আমি তো শুধু ডালে সূর্যাস্তের রং দেখব বলে মুখিয়ে আছি। জলের সাথে শিকারার তালমেল, এলোমেলো মৃদু ঢেউ এমন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে দিল যা সত্যি অবর্ণনীয়।
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সত্যি কি অদ্ভুত এক মায়ার বাঁধনে জড়িয়ে ফেললো ডাল লেক আমাদেরকে। দূরে হাউসবোটের আলোগুলো জলে পুড়ে অদ্ভুত অপূর্ব নৈসর্গিক এক সৌন্দর্য তৈরি করেছে। এই সুন্দর জায়গা থেকে উঠে যেতে মন চাইছিল না, কিন্তু সময় তো শেষ। উঠতে হলো এক সময় ডাল লেকের এই মোহময় রূপ ছেড়ে। পরদিন আমাদের সোনমার্গে যাওয়ার দিন। সকাল সকাল সোনালি রোদ গায়ে মেখে আমরা বেরিয়ে পড়লাম। কাশ্মীরের সোনার তৃণভূমি সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। প্রথমে সমতল, কিছুটা পেরিয়ে ধীরে ধীরে এলাম আবার পাহাড়ি বাঁকের রাস্তায়। যত এগোচ্ছি প্রকৃতি যেন তত নিবিড় বাঁধনে বাঁধছে আমাদের। এই পথেই পড়বে সেন্ধ নদী। সোনমার্গের রাস্তায় এই নদীর রূপ মন কেড়ে নেবেই। সবুজের বুক চিরে বয়ে যাওয়া এক রূপলি কিশোরী নদী। এই পুরো উপত্যকাটাই সিন্ধ নদীর উপত্যকা। নদীর দান এমন মনোরম সোনার তৃণভূমি। সোনমার্গে পৌঁছে নিজেদের গাড়ি ছেড়ে দিতেই হবে, কারণ এরপর লোকাল ট্যাক্সি তখন নিয়ে যাবে বিভিন্ন দিকে। ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে আমরাও ছেড়ে দিলাম বিলাল ভাইয়ের গাড়ি। সামনে ঘোড়াওয়ালাদের ভিড়। এখান থেকে মূলত দুটো পয়েন্ট দেখতে যাওয়া যায়, দুদিকে। একটি হলো তেজিওয়াস গ্লেসিয়ারের, সেটিতে যেতে গেলে ঘোড়ার পিঠে চড়তে হবে। অন্যটি 0 পয়েন্ট জজিলা পাসের কাছে, যে রাস্তা সোজা চলে যাবে লে। আমরা 0 পয়েন্ট দেখে ফিরে আসব। আকাশে মেঘ জমেছে, দুটো জায়গা একসাথে করা অসম্ভব বুঝেই আমরা গাড়ি করে জজিলার দিকে যাব ঠিক করলাম। কিন্তু তখন ভাবতেই পারিনি কি অসম্ভব সৌন্দর্য অপেক্ষা করছে আমাদের জন্য। এবছর সম্পূর্ণ কাশ্মীর প্রায় বরফ মুক্ত, তবে সাদা বরফের জায়গায় এই রঙিন সবুজ নীলে সাজানো কাশ্মীর আমাদের আরো অনেক সুন্দর লাগছে। বরফ মুক্ত ভ্যালি যেন রঙিন ঘাগড়ায় সাজিয়েছে নিজেকে, সেজে উঠেছে তার রূপের ডালি নিয়ে। যত উচ্চতায় উঠতে লাগলাম সেই সবুজ ধূসরিমায় ঢেকে যেতে লাগলো। দূরের চূড়াগুলো দুধ সাদা বরফে আচ্ছাদিত। নীল আকাশের গায়ে ওই চূড়োগুলো যেন কোনো চিত্রশিল্পীর তুলির টানে তৈরি। এত সুন্দর যা বলে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। চারিদিকে ন্যাড়া পাহাড় জানান দিচ্ছে পাহাড়ি পথে আমাদের উচ্চতা বাড়ছে। ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই বিখ্যাত 0 পয়েন্টে। চারিদিকে ধ্যান গম্ভীর পর্বত আর পর্বত। দূরে রূপোর চকচকে সুতোর মতো সেন্ধ নদী, চারপাশ মুগ্ধতায় ভরপুর। বেশ খানিকটা সময় এমন সৌন্দর্যের মধ্যে কাটিয়ে পাহাড়িয়া ঘোরে মত্ত হয়ে রইলাম সকলেই। যে দিকেই তাকাই চোখ আটকে যায়। মেঘ ঘিরে ধরছে চারদিকের পাহাড়কে। বেলা বাড়ছে, তাই অবশেষে আবার সেই এক পথ দিয়েই ফিরে এলাম আমরা। ফেরার পথে দেখে নিলাম বিখ্যাত হজরতবাল দরগা। সন্ধ্যা নামছে তখন, শান্তির প্রার্থনা চলছে চারদিকে। কাশ্মীরে আজ আমাদের 4র্থ দিন। আজ শ্রীনগরকে বিদায় দিতে হবে। এখান থেকে চলে যাব পেহেলগাঁও। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। সকাল সকাল তাই আবার বেরিয়ে পড়লাম। শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার রাস্তাটাই এক দর্শনীয় পরম উপভোগ্য ভ্রমণ। অবন্তিপুরা পর্যন্ত অসংখ্য জাফরানের চাষ হয়। নয়ন ভোলানো সবুজ ক্ষেত, দূরে নীল পাহাড়ের দল। রাস্তায় অনেক দোকান পড়বে, কিনে নিতেই পারেন এখান থেকে দামি কেশর, আখরোট আরও অনেক মূল্যবান জিনিসপত্র। এরপর আসবে আপেল বাগান। অক্টোবর মাসে কাশ্মীরে যাওয়ার উপরি পাওনা হলো এই আপেল বাগান আর তার রসে ভরপুর লাল টুকটুকে আপেলের স্বাদ নেওয়া। বাগান থেকে বালতি বালতি আপেল পেড়ে প্যাকিং বক্সে সাজিয়ে দেবে খোদ বাগানের মালিক। আপেল বাগান শেষ হতে না হতেই চোখের সামনে এসে পড়বে নয়ন ভোলানো লিডার নদীর সৌন্দর্য।
কি অপূর্ব জলের রং, নীলে সবুজে মিশে লিডার যেন আত্মহারা কিশোরী। আকাশে মেঘ রোদের খেলা আর চারপাশে অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম পেহেলগাঁও। অসংখ্য হোটেল এখানে, এবং প্রায় সব হোটেল থেকেই দূরের বরফ মোড়া পাহাড় হাতছানি দিয়ে ডেকে দূরে নিয়ে যাবে। বিলাল ভাই আমাদের ঘোড়াওয়ালাদের কাছে ছেড়ে দিয়ে চলে গেলেন। আমরা সেদিনই যাব বৈশারণ ভ্যালি দেখতে। ঘোড়ায় চড়ে যাত্রা শুরু হলো। রাস্তা যদিও অতীব খারাপ, তবে ভ্যালিতে পৌঁছে অসামান্য রূপ দেখে রাস্তার কথা মুহূর্তের মধ্যে ভুলে যেতে হবে। মিনি সুইজারল্যান্ড কিনা জানি না, তবে এই উপত্যকা নিজেই এক কথায় অনবদ্য। আজ আমাদের পেহেলগাঁও ঘুরে দেখার দিন। আমরা আগে থেকেই জানতাম পেহেলগাঁও মানে অসম্ভব সুন্দর সুন্দর ভ্যালি, এবং প্রত্যেকটা ভ্যালির অসম্ভব সুন্দর সুন্দর নামও রয়েছে, যেমন বেতাব ভ্যালি, আরু ভ্যালি, আরও কত কিছু। পেহেলগাঁও ঘুরবো আমরা অন্য এক ড্রাইভার দাদার সাথে। প্রথমেই গেলাম অমরনাথ যাত্রার জন্য বিখ্যাত চন্দনওয়াড়ি দেখতে। ড্রাইভার দাদা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ এত সুন্দর অমরনাথ যাত্রার বিবরণ ওনার মুখ থেকে শুনলাম যা চিরকাল মনে থাকবে। तो मैं कह रहा हूँ कि अमरनाथ की हिस्ट्री में लिखा है कि श्रीनगर में एक जगह है, उसका नाम है बांडीपुरा। वो बांडीपुरा में एक माउंटेन है, वो माउंटेन पे बैठ के पार्वती जी 12 साल कड़ी तपस्या की है शिव जी से अमर कथा सुनने के लिए। तो फिर 12 साल के बाद शिव जी ने ये डिसाइड किया कि चलो मैं पार्वती को ये अमर कथा सुना दूं, लेकिन कोई दूसरा ना सुने, कोई आदमी, कोई जानवर, कोई भी नहीं। तो इसके लिए वो एक ऐसी जगह की तलाश में निकले हैं जहाँ पर उनको आदमी जानवर कोई न मिले। वो पार्वती को अपने साथ लेके आए अमर कथा सुनाने के लिए, और जगह की तलाश में सबसे पहले आ गए वो पहलगांव। और पहलगांव का जो मैंने आपको पहले वाला नाम बताया था, बैलगांव, क्यों था इसका नाम? क्योंकि भगवान शिव ने अपने नंदी बैल को इधर बैलगांव में छोड़ा। मैं आपको वो जगह दिखाऊंगा, वो टेम्पल दिखाऊंगा बाद में, जहाँ पर भगवान शिव ने वो अपने नंदी बैल को छोड़ा है। और क्यों छोड़ा है? इसलिए ताकि उसका नंदी बैल अमर कथा को ना सुने। और इसी तरह वो आगे बढ़ते गए। आता है चंदनवाड़ी, जो हम अभी पॉइंट जा रहे हैं, जिसके बारे में आपने बताया कि वहाँ पर चंदन के झाड़ रहेंगे। नहीं, ऐसा नहीं है। उसका नाम अमरनाथ हिस्ट्री में लिखा है चंद्रमावाड़ी। क्यों? भगवान शिव ने अपनी चंद्रमा को निकाल के वो चंदनवाड़ी में छोड़ दिया है, ताकि उसकी चंद्रमा भी वो अमर कथा को ना सुने। और फिर जब चंदनवाड़ी से आगे बढ़े, पैदल वाले रास्ते में 12 किलोमीटर आगे गए चंदनवाड़ी से, तो आता है ये शेषनाग झील। और शेषनाग झील के बारे में लिखा है भगवान शिव ने अपने नाग, गले के नाग सांप को निकाल के वो पानी में डाल दिया उधर। तो एक्चुअली वो शेषनाग जो नाम है वो उसी गले के सांप का नाम है, शिव जी के गले के नाग का नाम। तो उसने जब वो उधर झील में छोड़ा तो वो झील का भी नाम शेषनाग झील हो गया, और ये नदी वहां से स्टार्ट होती है, इसलिए ये नदी का भी नाम शेषनाग नदी है। तो उसके बाद आता है गणेश टॉप। गणेश टॉप के बारे में लिखा है, अमरनाथ के रास्ते में आता है वो, लिखा है भगवान शिव ने अपने बेटे गणेश को वहां पर छोड़े हैं। और लास्ट में आता है अमरनाथ होली केव, गुफा। अमरनाथ में कोई टेम्पल नहीं है, वहां पर केव है, केव, गुफा। तो जब शिव जी की नजर वो केव पर पड़ी तो वो पार्वती को लेके वो केव के अंदर ले चला, और उसने अपने इर्द गिर्द देखा तो उसने वहां पर कोई आदमी, कोई जानवर नहीं देखा। तो शिव जी ने समझा कि ये जगह सही है पार्वती को अमर कथा सुनाने के लिए। वो गुफा के अंदर में शिव जी ने अपनी अमर कथा सुनानी शुरू कर दी है। लेकिन सुनते सुनते पार्वती को नींद आई है, क्योंकि वो बहुत थकी हुई थी, ज्यादा थक गई थी चलते चलते, तो उसको नींद आ गई। और एक कबूतर का जोड़ा पत्थर के पीछे से पूरी अमर कथा को सुन रहे थे। शिव जी बोलता रहा और कबूतर का जोड़ा सुनता रहा। अमर कथा मीन्स जो भी उसको सुनता वो अमर हो जाता, फिर कभी नहीं मरता। तो वो कबूतर का जोड़ा पूरी अमर कथा को सुन रहा था, और वो कबूतर का जोड़ा बीच बीच में अपनी आवाज निकालता रहा, गू गू करता रहा। तो शिव जी को लग रहा था कि पार्वती हाँ हाँ बोल रही है,
जबकि पार्वती सो गई थी और कबूतर के जोड़े ने पूरी अमर कथा सुन ली। और हिस्ट्री में आया है कि वो कबूतर का जोड़ा तो अमर हुआ है, लेकिन पार्वती अमर नहीं हुई। और अभी इस तरह से आपको पता चला कि बैल गांव इसका नाम क्यों था। भगवान शिव ने नंदी को छोड़ा, चंदनवाड़ी में अपनी चंद्रमा को छोड़ा, शेषनाग में अपने नाग को छोड़ा और गणेश टॉप पे अपने बेटे गणेश जी को छोड़ा। ये हो गया पूरा अमरनाथ का। शॉर्ट में मैंने आपको मेन पॉइंट्स बताए हैं जिनकी आपको जरूरत थी। अभी है तो लंबी है, बहुत लंबी है ये। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, সিঁড়ি উঠে গেছে সোজা অমরনাথের উদ্দেশ্যে। জানি না কবে এ পথে যেতে পারবো। আপাতত এটুকু দেখেই বরফাবৃত বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ফিরে এলাম। পথে লিডার নদী তার মোহময় রূপ দেখিয়ে আমাদের পাগল করে দিল। সত্যি কি সুন্দর তার বয়ে চলা, কি সুন্দর এই প্রকৃতি, অপূর্ব। এরপর আমরা ঢুকলাম সেই বিখ্যাত বেতাব ভ্যালিতে। এখানকার লোকেদের কাছে এটা একটা পিকনিক স্পট, তাই ভিড় প্রচুর। কাছে দূরে যেখান থেকেই দেখা হোক, বেতাব ভ্যালি সত্যি বেবাক করে দেবে, এত সুন্দর চারদিক। হাঁটতে হাঁটতে নিজেদের সিনেমার নায়ক নায়িকা ভেবে ফেলা খুব একটা মুশকিল নয়। এখানে ঝলমলে রোদে উজ্জ্বল বেতাব ভ্যালি। এখান থেকে আমাদের যেতে হবে আরু ভ্যালি। আরু ভ্যালি যাওয়ার সময় হালকা ঝিরঝিরে বৃষ্টি নামল। সমস্ত উপত্যকা জুড়ে এক কি অপূর্ব মাদকতা। মেঘের ওড়না পরে পাহাড় যেন এক অন্য জগতে নিয়ে গেল আমাদের। চোখে প্রেমের নেশা ধরিয়ে দেবে এমন তার রূপ। মনে হলো জগতের সব মিলন, সব স্বপ্ন দিয়ে তৈরি এই ভূমি, এই পার্বত্য ভূমি। যেন যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা প্রেমিক তার কান্না হয়ে ঝরে পড়ছে। এবারের মতো কাশ্মীর ভ্রমণ আমাদের এখানেই শেষ। পরের দিন আমরা পাটনি টপ হয়ে কাটরার দিকে চলে যাব। তারপর সেখান থেকে বৈষ্ণোদেবী দর্শন করে ফিরে যাব নিজেদের বাড়ি। কিন্তু কাশ্মীর যে কি অপূর্ব, যে না দেখেছে সে বুঝতে পারবে না। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তা কাশ্মীরেই। কথায় আছে বছরের বিভিন্ন ঋতুতে কাশ্মীরের রূপ আলাদা আলাদা ভাবে ধরা দেয়। তাই নিঃসন্দেহে আবার আবার ফিরে আসবো কাশ্মীর, তোমার কাছে, তোমার রূপে পাগল হতে।